আবারও স্বাগত ২১ বিন্দুসের সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিব বিশ্বজিৎ। এবার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে পদ্মা ব্যারেজ। প্রকল্পে ব্যয় হবে ৩৫,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিকের বৈঠকে এই প্রকল্প অনুমোদন পেয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়। এই উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ৬টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিরল খনিজ বা রেয়ার আর্থসের সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। সংকট উত্তরণে এ সপ্তাহেই চীনের দ্বারস্থ হতে যাচ্ছে দেশটি। চীন যাতে দুর্লভ খনিজ রপ্তানির উপর নিষেধাজ্ঞার স্থগিতাদেশের সময় আরও বৃদ্ধি করে সেই প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে। বেইজিং প্রতিরক্ষা ও উৎপাদন খাতের জন্য অত্যাবশ্যকীয় এই উৎপাদনগুলো রপ্তানি সীমিত করে রেখেছে চীন। কয়েকটি বিশেষ ধরনের বিরল মৃত্তিকার উপর বেইজিংয়ের আধিপত্য সবচেয়ে বেশি, যেগুলো শুধুমাত্র চীনে বৃহৎ পরিসরে উৎপাদিত হয় এবং মহাকাশ, প্রতিরক্ষা এবং বিদ্যুৎ গাড়ি সহ বেসামরিক ইলেকট্রনিক্স ও উৎপাদিত পণ্যের মাধ্যমে থাকা শক্তিশালী চুম্বকে ব্যবহৃত হয়। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত এক বছরে এই ভারী বিরল মৃত্তিকা ইট্রিয়াম, ডিসপেরিয়াম এবং টারবেরিয়াম রপ্তানি ৫০% কমিয়ে দিয়েছে চীন। হরমুজ প্রণালীতে একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের অংশ হিসেবে একটি যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের একটি ভার্চুয়াল বৈঠকের পর ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ব্রিটেনের স্বয়ংক্রিয় মাইন সন্ধানী সরঞ্জাম এবং উন্নত ড্রোন প্রতিরোধী ব্যবস্থার জন্য নতুন তহবিল হিসেবে ১১৫ মিলিয়ন পাউন্ড বা ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। এটি হচ্ছে গত সপ্তাহের সেই ঘোষণার ধারাবাহিকতা যেখানে বলা হয়েছিল যে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে হরমুজ প্রণালীতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিবে। হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করছে। ইরানের তেল রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে এবং একই সাথে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। বড় ঋণ যাচাই বাছাই করছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের জুলাই থেকে এখন পর্যন্ত বিতরণ হওয়া ২০ কোটি টাকার বেশি ঋণের তথ্য খতিয়ে দেখা শুরু করেছে দেশের আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। বিশেষ করে এসব ঋণ প্রকৃত নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছে নাকি আগের বিতর্কিত ও জালিয়াতির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো পাচ্ছে তা যাচাই বাছাই করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত প্রতিবেদন বলছে গত ডিসেম্বরের শেষে ব্যাংকগুলোর ঋণ স্থিতি দাঁড়িয়েছিল ১৭,৭৭,২০০ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার বেশি পরিমাণ ঋণ রয়েছে ৮,২২,৮০০ কোটি টাকা। গত বছরের জুন শেষে মোট ঋণ ছিল ১৭,৩৮,২০০ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার বেশি ঋণ ছিল ৭,৭৯,৯০০ কোটি টাকা। বহুজাতিক উৎপাদনকারী ও প্রতিষ্ঠান ও আমদানিকারকরা চায় না বাংলাদেশের কৃষি ও কীটনাশক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক। এ কারণেই নানাবিধ শুল্ক অশুল্ক বাধা সৃষ্টি করে স্থানীয় পর্যায়ে এগ্রোকেমিক্যাল উৎপাদন ব্যাহত করা হচ্ছে। রাজধানীতে আধুনিক কৃষি বালাইনাশক উদ্ভাবনে গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
তুলা উন্নয়ন বোর্ডের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে মাত্র 5% শুল্ক দিয়ে কীটনাশক পণ্য আমদানি করা যায়, অথচ উৎপাদনে কাঁচামালে আমদানিতে দিতে হয় 58% শুল্ক। এই শুল্ক নীতি বিনিয়োগ তথা স্থানীয় উৎপাদনকারকদের জন্য বড় বাধা। কীটনাশক রপ্তানিকারক দেশগুলোর পরামর্শ সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা যে রেসিপি আমরা চায়না থেকে নিয়ে আসি, রেজিস্ট্রেশন করা হয়, যেহেতু তারা রপ্তানিকারক দেশ, তারা চায় যে আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে আমরা যেন তাদের কাছ থেকেই যুগ যুগ ধরে আমরা যাতে তাদের কাছ থেকেই আমরা আমদানি করে নিয়ে আসি। সেই কারণে তারা যে রেসিপিটা উল্লেখ করেছে আমাদের রেজিস্ট্রেশনের বইয়ে, সেটা সঠিক দেওয়া হয় নাই। এবার ঈদ যাত্রার খবর। আগামী 28 মে পবিত্র ঈদুল আজহাকে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের 23 মের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর 2টায়। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে 5 দিনের আন্তনগরের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। 24 মের টিকিট বিক্রি হবে 14 মে, 25 মের টিকিট 15 মে, 26 মের টিকিট 16 মে এবং 27 মের টিকিট বিক্রি হবে 17 মে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিটে হিসেবে স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে 4টি টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কোরবানির ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরে ব্যস্ত সময় পার করছেন প্রায় 3,000 খামারি। শেষ মুহূর্তে গবাদি পশুর পরিচর্যায় দিনরাত কাজ করছেন তারা। তবে গোখাদ্য সহ আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ায় বাড়ছে উৎপাদন খরচ। ক্ষতি কাটাতে ভারতীয় গরু আসা বন্ধের দাবি জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন খামারে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যার কাজ এখন শেষ পর্যায়ে। নিজস্ব উৎপাদিত ঘাস, খড় ও উন্নত মানের খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করছেন তারা। খামারিদের দাবি, কোনো ধরনের হরমোন বা স্টেরয়েড ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করা হচ্ছে পশু মোটাতাজাকরণ। খামারিরা বলছেন, এবার জেলায় কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। তবে ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ করলে লোকসানের আশঙ্কা করছেন তারা। কাঁচা ঘাস কাটতে কামড়াতে 8-10 গজ লাগে ডেলি। আমি তো একটা মেশিনের উপর থান লাগে কোরবানি পর্যন্ত। খাদ্য সহ বিভিন্ন মালের দাম বেশি থাকার কারণে আমাদের গরুতে খরচ পড়ে যায় অনেক বেশি। সরকারের কাছে আমাদের কথা হলো, যদি বাইরে থেকে গরু চাপ না পড়ে তাহলে আমরা দুটো ফসল পাওয়ার আশা আছে আমাদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি থাকায় ঈদের সংকটের কোনোই আশঙ্কা নেই। এই গবাদি পশুর যারা রুষ্ট পোষণ করছে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের মনিটরিংয়ে রাখছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। আর দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো গবাদি পশু ঢুকবে না। এর জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা 89,215টি, আর প্রস্তুত করা হয়েছে 95,477টি পশু। অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে 6,262টি পশু। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 489 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 63,232 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 37 পয়েন্ট কমে অবস্থান করছে 26,310 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 47 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,993 পয়েন্টে। এদিকে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে 4,239 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 24 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 278 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 74,837 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই এক্সচেঞ্জের সূচক, এটি 30 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,514 পয়েন্টে।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $106.37, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.40 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা এবং রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,709, যা আগের কর্মদিবসের চেয়ে $5.87 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $87.42, যা আগের কর্মদিবসের তুলনায় $1.83 বেশি। এবার আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে 2026-এর সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে $669.75, যা গত দিনের চেয়ে $9.25 কম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে $86.86, যা গত কর্মদিবসের চেয়ে $0.54 বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন $15.04, যা আগের কর্মদিবসের চেয়ে $0.03 বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। 2026-এর জুলাই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন $74.90, যা আগের কর্মদিবসের চেয়ে $0.46 কম। দর্শক, এই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল আবারও দুপুর 1টায় ফিরবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।